নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আর আমরা জানি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে থাকেন একজন করে বিশেষ অতিথি, যারা তাদের প্রফেশনাল লাইফ, তাদের কর্মজীবন সামলানোর পাশাপাশি তাদের প্যাশন, তাদের ভালো লাগার কাজ, তাদের ভালোবাসার বিষয়, সেটাকেও সমান তালে চর্চা চালিয়ে যান। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এরকমই একজন বিশেষ অতিথি। তার গল্প বেশ ইন্সপায়ারিং এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখনো অবধি আমাদের যতগুলো এপিসোড হয়েছে, আজকের অতিথি কিন্তু তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম অতিথি। পেশাতে তিনি একটি বেসরকারি ফার্মে কর্মরত হলেও তার নেশা, তার ভালো লাগা, তার ভালোবাসা নাচ। এই ক্লাসিক্যাল ডান্সের চর্চা বহু বছর ধরে তিনি চালিয়ে যাচ্ছেন। প্রচণ্ড কাজের চাপ, কর্পোরেট লাইফের গ্লানি সব কিছু সামলে কিভাবে তিনি নাচের চর্চা চালিয়ে যাচ্ছেন, কিভাবে নাচের জন্য উপযুক্ত রকমভাবে নিজেকে ফিট রাখছেন এবং কিভাবে দুটোকে ম্যানেজ করছেন, সেই নিয়েই অনেক গল্প হবে, আড্ডা হবে আমাদের এই এপিসোডে। আর অবশ্যই এরকম এপিসোড থেকে তো আমরা সবসময় ইন্সপায়ার হই। আমাদের আজকের অতিথি সততা ব্যানার্জিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা করব, যে নাচ তো বেশ অনেক দিনই শুনছি চর্চা রয়েছে, তো কবে প্রথম শুরুটা হলো নাচের? আমি তখন বোধহয় 3 বছর বয়স, স্কুলে সবে ভর্তি হয়েছি। স্কুলেরই প্রোগ্রামে আর কি দিয়ে, সেখানে একজন টিচার ছিলেন আমাদের শেখাতেন, ওখান থেকেই আমার নাচের প্রতি ইন্টারেস্ট আর কি আসে। তারপর যা হয়, মা বলে, দেখলো যে বাড়ির লোকজন যে নাচটা ঠিকঠাকই করছে, তখন আবার আলাদা করে এক জায়গায় ভর্তি হয়ে সেখান থেকেই শুরু। সেখান থেকে আজকে অবধি বেশ অনেকখানি জার্নি। এই জার্নিটা কেমন ছিল? ভালো তো ছিলই, ভালো খারাপ সবই থাকে, অনেক ধরনের এক্সপিরিয়েন্সেস থাকে এবং যেহেতু অনেকটা সময় বছর, তো সেখানে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। পুরনো সময় একরকম ছিল, যখন আমি ছোটোবেলায় শিখতাম তখন এক ধরনের কি বলবো, ঘরানা ছিল, সেটা মানুষের মন কাড়তো। সেখানে এখন আরেকটু অন্য ধরনের, সেই শেখার জায়গাটা অনেকটা বেশি। আর এছাড়াও এক্সপিরিয়েন্সেস যেরকম ধরো কি বলবো, স্টেজ প্রোগ্রাম ছোটবেলায় একরকম লাগতো, এখন আমার মনে হয় বেশি ভয় লাগে আমার। ছোটবেলায় অত ভয় লাগতো না, ছোটবেলায় ভয়টা শিখি না আমরা। এক্স্যাক্টলি। মোটামুটি কোন জনারে প্র্যাকটিসটা বেশি হয়? আমার ভারতনাট্যম, পিওর ক্লাসিক্যাল, কলাক্ষেত্র। আচ্ছা, এই যে এখন তো চাকরির সঙ্গে অ্যাডজাস্ট করে চালাতে হচ্ছে, তো অবশ্যই মানে কিভাবে দুটো মেনটেন হচ্ছে কিভাবে একসাথে? একটু ডিফিকাল্ট, কারণ আমি যেটা মেন সমস্যা যেটা আমি ফেস করি, আগে যে যতটা জোর পেতাম নাচটা করতে শারীরিকভাবে, সেইটা একটু কোথাও গিয়ে কমেছে এবং সেখানে আমাকে আরেকটু বেশি চর্চা আরও বাড়াতে হবে এবং সেই দিকটা আরও বেশি মনোযোগ দিতে হবে। কিন্তু আগে যেরকম আমি সপ্তাহে মন ভালো লাগছে না, নাচে চলে গেলাম, শরীর ভালো লাগছে না, নাচে চলে গেলাম, মানে এই যে ব্যাপারটা ছিল সেটা এখন কমেছে অনেকটাই। কারণ না, ভালো লাগছে না বললে তো আমার চাকরির জায়গা আমাকে ক্ষমা করে দেবে না। তবে একটা দিন যেটা আমি সপ্তাহের মধ্যে আমি কোথাও যাই না, শুধু নাচের ক্লাসে যাই। সে আমাকে যতই অফিস থেকে জোর করুক যে কাজে বসো, এই করো সেই করো, না, ওই দিনটা ওই সময়টুকু আমি শুধুই নাচকে দিই। তো এইভাবেই আর কি মেনটেন করা আর কি। প্যাশনটা থাকলে মনে সেটাকে যে কোনো ভাবে জোর দিয়ে বাঁচিয়ে রাখা যায়। মানে আমি যতই টায়ার্ড থাকি, রবিবার দিনটাই আমি চুজ করেছি, আমি যতই টায়ার্ড থাকি, ভাল লাগছে না, ঠান্ডা লাগছে, গরম লাগছে, আমি যাবই, সব কিছু মেনটেন করে, লেট করে হলেও আমি যাবই। এই জিনিসটা যদি থাকে তাহলেই দুটো জিনিস আর কি আমার মনে হয় যে মেনটেন থাকে। আর নাচ বিশেষ করে যেখানে বিষয়টা হচ্ছে পিওর ক্লাসিক্যাল, বডি ফিটনেসটা তো প্রচন্ড ম্যাটার করে। তো এই সারাদিনের এরকম লম্বা ডিউটির পরে তো ফিটনেসের দিকে নজরটা কিভাবে রাখা হয়? সত্যি কথা বলতে কি, আমি খাবার দাবার নিয়ে সেরকম ডায়েট মেনটেন করা হয়ে ওঠে না। মানে যারা কর্পোরেটে আছে তারা জানে এটা, যে ওই একটু ব্রেকে বাইরে বেরোলে
এই ভাজাভুজি হয়েই যায়। তো সেই দিকটা হয় না, কিন্তু আমাকে তো তা সত্ত্বেও মেনটেন রাখতে হবে। তো সেটা আমি যেটা মেনটেন করি, সকালে উঠে সময় হয় না, বেরিয়ে যাই অফিসে। তো রাত্রিবেলা এসে মোটামুটি 1-2 ঘন্টা একটু রেস্ট নেওয়ার পর আমি কিছু কার্ডিও এক্সারসাইজ রয়েছে সেগুলো করি, বেশিক্ষণ নয়, আধ ঘন্টা, কোনো দিন 1 ঘন্টা। তো সেটা করলে আমার মনে হয় অনেকটা বেশি ফিট থাকা যায়। না, এটা সত্যি, ফিটনেসটা এটা কিন্তু maintain হয়। শুধু ফিট থাকার বিষয় না, একটা বিশাল এনার্জির বিষয়। মানে সারাদিন ধরে ডিউটি করে তারপরে গিয়ে আবার ওয়ার্কআউট করার এনার্জি, আর সত্যি হ্যাটস অফ এটার জন্য। মানে এই এনার্জিটা আমি অন্তত বার করে উঠতে পারিনি এখনো অবধি। তো এই যে ছোটবেলা থেকে বেশ চলছে, পড়াশোনার সাথেও প্যারালালি নাচটা চালানো হয়েছে, কখনো এটা মনে হয়নি যে নাচটা নিয়েই পড়া যেতে পারতো বা ওটাকেই পুরোপুরি প্রফেশন বানানো যেত? সেটা দেখো, নাচ নিয়ে পড়াশোনা করতেই হবে নাচ নিয়ে এগোনোর জন্য, সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়। মানে আমরা যে নাচ শিখছি, আমরা বিভিন্ন এক্সামস দিই এখানে, এবং সেখান থেকেও কিন্তু অনেকটা শেখা হয়, এবং বিভিন্ন ডিপ্লোমা কোর্সেস রয়েছে যেগুলো পার্ট টাইমলি করেও কিন্তু প্রফেশন হিসেবে নেওয়া যায়। এবং সত্যি কথা বলতে কি, আমি সেই দিকেও একসাথেই প্যারালালি চলছি। ভেবেছিলাম যে একদম প্রফেশন হিসেবে নেব, কিন্তু সেখানে অনেক বেশি স্ট্রাগল, আর সেই স্ট্রাগল করার মতো যে ফিনান্সিয়াল সাপোর্টটা, সেটা আমার মনে হয় না আমার বাড়ি থেকে আমি পেতাম। বিকজ আমার বাবা এখন রিটায়ার পারসন, আমি বাবাকে বলতে পারি না যে তুমি আমাকে এটা করে দাও। সেই ফিনান্সিয়াল সাপোর্টটার জন্য আমাকে নিজেকেই আর কি বলবো, নিজেকেই সেই দায়িত্বটা নিতে হয়েছে। তার জন্যই কর্পোরেটে আসা, এবং তারপর এখান থেকে যে সঞ্চয়টা হবে সেটা নিয়ে আর কি ভবিষ্যতে ওই দিকেই আমার এগোনোর এখনো ইচ্ছে। ভবিষ্যৎ নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী, এবং শুভেচ্ছা তো রইলই সততার জন্য, যে ভবিষ্যৎ সফল হোক। সততা এখনো অনেক ছোট বয়স, খুবই কম। তো ভবিষ্যতে ওকে সফল নৃত্যশিল্পী হিসাবে যাতে আমরা দেখতে পাই, তার জন্য শুভকামনা রইল। এক্ষুনি কথা উঠলো ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সে জায়গাটা নিজেকে কিছুটা ব্যবস্থা করে নিতে হয়, কিন্তু আরেকটা যেটা বড় সাপোর্টের জায়গা, মেন্টাল সাপোর্টটা, সেটা বাড়ির দিক থেকে কেমন? সেটা বাড়ির দিক থেকে খুবই বেশি, কারণ আমার কলেজ শেষ হয়ে যাওয়ার পর আমি যখন মাস্টার্স করতে ঢুকি, তখন আমি একটু কনফিউজড হয়ে যাই নিজের লাইফটা নিয়ে, যে আমি কী করব। কারণ মাস্টার্স করলে আমি যে লাইনে পড়াশোনা করেছি সেখানেও ওইখানে আর কি সময় এবং ফিনান্সিয়ালের যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটা বেশি। এবারে সেই জায়গাটা আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি পারবো না। তো সেই জন্য আমি মাস্টার্সটা ছেড়ে দিই মাঝপথেই, এবং তখন আমি কিন্তু মানে নাচের একটা ইনস্টিটিউট খুলি নিজের একেবারে। এবং তাছাড়াও আমি যেখানে শিখি সেখানে ম্যামের কিছু স্টুডেন্টকে নিয়েও আমি আলাদা করে ব্যাচ করে তাদেরকে এক্সট্রা আর কি ক্লাস করাতে শুরু করি। সেখান থেকে সেই জিনিসগুলো করার ক্ষেত্রে আমি বাড়ি থেকে খুবই সাপোর্ট পাই, যে বাড়িতে বলে যে হ্যাঁ ঠিক আছে, কিছু হচ্ছে না যখন, তোমার যখন এটাতে ইন্টারেস্ট আছে তুমি অবশ্যই এটা নিয়ে এগো। বলা যায় না কার কোথায় কি জায়গাটায় আর কি তার মানে চাকরির জায়গা, মানে অর্থ উপার্জনের জায়গাটা হয়ে যায়, সেটা তো বলা যায় না। তো বাড়ি থেকে সেই সাপোর্ট আমি ভীষণ পেয়েছি, এবং শুধু বাড়ি থেকে আমি বলবো না, আমার নাচের ম্যাডাম, আমার বন্ধু বান্ধবরাও আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে ক্ষেত্রে। মানে একটা ফোন এসেই নাচ শিখবে বলছে, যাবি? বা আমার একটা বন্ধু আছে যে রবীন্দ্রভারতী থেকে ইংলিশে অনার্স করছে, তো ওর ওখানে একটা প্রোগ্রামের ব্যাপার ছিল, আমাকে বলছে এখানে ডিরেক্ট করতে হবে, চলে আসবি? তো সেই বিষয়টা থেকে আমি খুব ব্লেসড যে আমি এই বিষয়টাতে, এখনো সমাজে অনেক জায়গায় নাচ গান এটা নিয়ে অনেক ট্যাবু রয়েছে, তো সেই জায়গাটা থেকে আমি এতগুলো দিক দিয়ে সাপোর্ট পেয়েছি, সেটার জন্য আমি খুবই ব্লেসড আর কি। সাপোর্টের কথা উঠলো, ট্যাবুর কথা উঠলো, আর তার আগে স্ট্রাগলের কথা, কিভাবে নাচ শুরু হলো, এসব কথা তো আমরা শুনেইছি। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন না করলে নয়, এই যে দীর্ঘ সময়ে যে চর্চা, এই চর্চার মধ্যে ইন্সপিরেশন হিসাবে বিশেষ কাউকে কখনো রাখা হয়েছে? ইন্সপিরেশন সেভাবে দেখো, আমার বাড়িতে সবাই শিল্পী। আমার বাবা তবলা বাজান, মা আবৃত্তি এবং গান, দিদি গান। তো আমার দিদিও সেম এরকমই আমার মতো ছোট বয়স থেকে 3-3.5 বছর থেকে স্টেজ করা স্টার্ট করে, অ্যান্ড এখনও তিনি, আমার দিদি আমার থেকে 10 বছরের বড়, মানে 33+, তিনি এখন সংসারী, এক বাচ্চার মা।
তা সত্ত্বেও রেগুলার বেসিসে সপ্তাহের 2টো দিন গান মাস্ট। কোথাও মানে ওই গানের দিনকে যদি বিয়েবাড়িও থাকে যাবে না, এইরকম অবস্থা দিদির আর কি। যে ভীষণভাবে ওই দিদিকে আমি কিছুটা বলতে পারো। প্লাস আমার বাবার এখন অনেকটাই এজ হয়ে গেছে, প্লাস রিটায়ার পার্সন, যখন চাকরি করেছেন তখনও তবলা নিয়ে একদম চর্চায়, মানে অলওয়েজ স্টেজ পারফরমেন্স। মানে আমার বাবা আমার থেকে বেশি এখন বিজি, সব বিকেলবেলা পাওয়া যায় না, কোথায় তুমি, ফোন করছি আমি, কোথায় তুমি, এই তো প্রোগ্রামে এসছি, আমি জানিই না প্রোগ্রাম, মানে এরকম আর কি, এতই বিজি। সেমভাবে আমার মার আর কি বাপের বাড়িতে এই জিনিসটা অতটা ছিল না, এখানে এসে শিখেছে মা এগুলো। তো তো সেই জন্য এরাই আমার ইন্সপিরেশন, যে এরা এত বয়সে এত কিছু সামলে, যখন বয়স হলে যে কাজের চাপ বা এগুলো তো নয়, শারীরিকভাবে যে একটা আসে, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা যখন মেনটেন করছে, তখন আমি কোন ছাড়, আমি তো এখন ইয়াং, আমি চাইলে অনেক কিছু করতে পারি। সো এইগুলোই আমার ইন্সপিরেশন। না এই তার মানে কিন্তু এই ডেডিকেশনটা, প্যাশনটা এবং প্যাশনকে বাঁচিয়ে রাখার যে মনের জোরটা, সেটা একেবারে রক্তের মধ্যে রয়েছে। রক্তের মধ্যে। এবং ছোটবেলায় কোনো কারণে আমি বলছি, ধরো আমার ছোটবেলায় স্কুল থেকে এসে নাচের ক্লাস থাকতো, স্কুলে বন্ধুদের সাথে ঝামেলা হয়েছে, কি বকা দিয়েছে কেউ, মন খারাপ, যাবো না নাচে, মা আমাকে ঠেলে মেরে ধরে পাঠাবে, যাবি না মানে যেতেই হবে। এই যে জিনিসটা থেকে মানে এখন আমাকে মা সেরকম জিজ্ঞাসা করে না, নাচ না গেলে কেন গেলি না, বা মানে নাচে না গেলে না, কোথাও না গেলে আর কি। তাও আমার কোথাও গিয়ে না ভয় হয়, যদি মা জিজ্ঞাসা করে কি উত্তর দেবো, না চলে যাই। এই যে এক্ষুনি একটা কথা আমরা শুনলাম যে বাবা তবলা বাজান, মা দিদি দুজনেই গানের লোক, তো স্টেজে ছোটবেলা থেকে কি তাদের একসাথে পারফর্ম করতে দেখা গেছে? সেরকম সুযোগ হয়ে ওঠেনি, তবে এরকম এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে সত্যি কথা বলতে কি, কারণ আমার জনারটা পুরোটাই আলাদা বাবা মার থেকে। কারণ দিদি রবীন্দ্রসঙ্গীত, মাও রবীন্দ্রসঙ্গীতই, মা বেসিক্যালি আবৃত্তি বা কাব্যপাঠ যেটা, সেইখানে বেশি ইন্টারেস্ট, আর বাবা তবলা। এবারে আমার ভারতনাট্যমের সাথে তবলাটা অতটা যায় না, তো সেক্ষেত্রে যদি বলতে পারো যে পিওর জায়গাটায় যদি নাচ করতে হয়, তাহলে হয়তো সেটা পসিবল হয়ে উঠবে না। কিন্তু যদি বলো যে রবীন্দ্র নৃত্য বা সবার সাথে মিলিয়ে একটা যদি করা যায়, তাহলে আমার করার ভীষণ এক্সপেরিমেন্ট করার ভীষণ ইচ্ছে আছে। তো যদি কোনোদিন সুযোগ হয় আমি অবশ্যই করব। না এটা করাটা মানে এটার জন্য আমরাও ওয়েট করব। একদম। মানে একটা ফ্যামিলি সবাই পুরোপুরি ইনভলভ একটা পারফরমেন্সের মধ্যে, একটা ক্রিয়েটিভ কাজের মধ্যে, এটা কিন্তু শুধুমাত্র যে তারা এনজয় করবেন এবং যারা দেখবেন তাদের ভালো লাগবে এইটুকুর মধ্যে থাকে না। এটা কিন্তু আমাদের আশপাশের অনেক মানুষের, আমাদের সোসাইটির অনেকের কাছে একটা ইন্সপিরেশনের জায়গা হয়ে যায়। যে আজকে যেখানে বারবার একটা বিষয় নিয়ে কথা ওঠে যে বাবা মারা তাদের সন্তানদেরকে তাদের নিজেদের পছন্দ মতো রাস্তা বেছে নিতে নেন না, বা কোথাও গিয়ে সেই কারণে সন্তানের সাথে তার বাবা মার একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। প্রত্যেকেরই যে একটা নিজস্ব জায়গা দরকার, নিজস্ব জনার দরকার, এই মেসেজটা বোধহয় এর থেকে ভালো কিছুভাবে পৌঁছানো পসিবল না। এটা তো গেল যারা ইন্সপিরেশন তাদের কথা শুনলাম। কখনো এরকম কোনো ঘটনা হয়েছে যেটার পরে জেদটা আরও বেড়ে গেছে, যেটার পরে একটু মনে হয়েছে আরও বেশি এক্সপেরিমেন্ট করার ইচ্ছে গেছে, মানে টোটাল নাচ নিয়ে যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা যেন একটু পাল্টে গেছে? চ্যালেঞ্জেস বলতে গেলে আমি খুব ছোটবেলা থেকে কম্পিটিশনে যেতে পছন্দ করতাম। যখনই কোনো কম্পিটিশনে দেখতাম যে আমি হলাম না, এবারে তোমাকে একটা কথা বলি, আমাদের এখানে কলকাতাতে অনেক জায়গা এখন যেরকম ভীষণভাবে মানে ভারতনাট্যম পিওর ক্লাসিক্যালটাকে সবাই দেখছে, আমি যখন ছোট ছিলাম না তখন এতটাও দেখতো না। তখন কোথাও একটু ক্লাসিক্যালের সাথে বলিউড মিক্সড করে দিয়ে বা অন্য কোনো রবীন্দ্রসঙ্গীত মিক্সড করেই মাশআপ টাইপের জায়গাটায় না তখন বেশি লোকের চোখ কাটতো, এবং সেই জায়গা থেকে কিন্তু বেশি ফার্স্ট সেকেন্ড আর কি বেরিয়ে যেত কম্পিটিশানগুলো দেখতাম, এবং আমার খুব রাগ হতো। এবং আমি তখন এমন নয় যে আমি ওই জিনিসটা করব, ওই মাশআপটাতে করব, সেটার জন্য নয়, আমি এখানেই আরও বেশি কিছু করার চেষ্টা করব যাতে আমিও আমার পিওরটা দিয়ে লোকের মন কাটতে পারি। তো সেখান থেকে আরও বেশি আর কি জোর। এছাড়াও স্কুল কলেজে যেটা হতো তুমি নিশ্চয়ই জানবে, যে একে ওকে বাদ দিয়ে দিত নাচ থেকে কারণ ছাড়াই। আমরা আবার দুঃখজনকভাবে একই
স্কুল শেয়ার করেছি 5 to 12। একদম তো মোটামুটি স্কুলের এক্সপেরিয়েন্স গুলো দুজনের একই রকম। একদম। তো সেখানে যখন আমাকে স্কুল থেকে বার করে দিত কোনো গ্রুপ থেকে বা এরকম ফেস সবাই ছোট মানে অল্প বেশি করেছে, তো তখন আমার বাকি বন্ধুরা বা অন্য টিচাররা বলতো ঠিক আছে স্কুলে করতে পারিস নি বাইরে করবি, বাইরে বেশি, তখন আরও বেশি জেদ বাড়তো, ও করতে দিল না তাহলে বাইরে গিয়ে আমি 10টা পুরস্কার জিতে সেটা দেখাবো, দেখো আমি জিতে এসেছি তোমরা কিছু করতে পারো। এখান থেকে আমার বেশি আর তাছাড়া পজিটিভলি যদি বলতে হয় তাহলে আমার ম্যাম আমাকে ভীষণ, মানে আমি যার কাছে শিখি শ্রীমতী প্রান্তিকা মুখার্জি, উনি আমাকে ভীষণ ইন্সপায়ার করেন। মানে এই যেমন যখন আমার শুরু হলো চাকরিটা, প্রথম আমি নাইট শিফট করতাম, তখন না একদম ঘুমের শিডিউল থাকতো না এবং সত্যি কথা বলতে কি তখন এই এক্সারসাইজগুলো করা হয়ে উঠতো না। যথারীতি যখন 1 সপ্তাহ বাদে আমি নাচ করতে যেতাম, আমি ছোট একটা জায়গা করেই হয়তো ভীষণ হাঁপিয়ে, যেমন ইভেন কার্ডিও এক্সারসাইজ ওখানেও আমরা শুরুতে করার পরে আমি এমন হাঁপিয়ে গেলাম যে আমি আর নাচই করতে পারছি না। সেই জায়গাটাতে অনেক বেশি ঠেলা দেওয়া আর কি, যে পিছনে থাকে না একজন ঠেলা দেওয়ার জন্য, সেই জায়গাটা কিন্তু আমার ম্যামের কাছ থেকে আমি ভীষণ পেয়েছি এবং সেগুলো শুনে আরও মনে হয়েছে না না আমি কিচ্ছু হয়নি আমার, আমি করবো এটা নিয়েই। এটা খুব সুন্দর ব্যাপার। তবে এই যে একটা সময়ের পরে বেশ নাচ শেখানো শুরু করেছিলি, বেশ স্টুডেন্ট রয়েছে সংখ্যায় অনেকজন, স্টুডেন্টরা কোথাও গিয়ে একটা আলাদা ইন্সপিরেশন হয়ে যায় না? হ্যাঁ, স্টুডেন্টরা বলতে বাচ্চারা বিশেষ করে, লোকে বলে যে বাচ্চাদেরকে শেখানো খুব কঠিন, যে কোনো জিনিসই হতে পারে কঠিন, কিন্তু ওরা এত মিষ্টি হয় এবং ওদেরকে কি বলবো শেখানোর সময় ভুল করছে তা সত্ত্বেও যে আসছে ওরা এবং পরের দিন দিদি 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 করে এসে বলছে দিদি ওই জায়গাটা আরেকবার করে দেবে। কিছু কিছু বাচ্চার মধ্যে ফাঁকিবাজ থাকে, তখন ওকে দেখালাম দেখ ও করছে তুই কিন্তু করছিস না, এই যে বলে ঠেলা দিই, মানে আমিও আমাকে একজন ঠেলা দিচ্ছে যে তুমি করো এবং আমিও যে কিছু মানুষকে ঠেলা দিতে পারছি বাচ্চাদেরকে, এটাও আমাকে খুব ইন্সপায়ার করে এবং আমি বাচ্চাদের থেকে বেশি ভালোবাসা পেয়েছি যে দিদি দিদি করে যে আসে। এবং কাজের জন্যই একটা মানে ম্যামের কাছে আমি যেখানে শেখাতাম ওটা আর রেগুলার বেসিসে আমার যাওয়া হয়ে ওঠে না বলে এই যে আগের শনিবার ছিল আমরা ম্যামেদের বাড়িতে গিয়ে একটা বেশ পরীক্ষা হয়েছিল, তো আমি পরীক্ষাতে সবাইকে আর কি ম্যানেজ করার যে জায়গাটা সেখানে গেছিলাম। সেখানে সব মেয়েগুলো এসে আমাকে জড়িয়ে ধরে বলছে যে তুমি এলে না তুমি আসো না এখন, এত বাজে লাগে, তোমাকে খুব মিস করি। আর এত খারাপ লাগছে না, আমার মনে হচ্ছে যে ধুর ছেড়ে দিই চাকরি, আমি এখানেই থাকি। এই জিনিসগুলো আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। যেরকম একটা দিন আছে শুক্রবার দিন আমি পারলেই যেতে পারি, কিন্তু শরীরের কথাটাও তো ভাবতে হবে। তো ওরা বলছে যে না তুমি একটা শুক্রবার অ্যাটলিস্ট এসো, একটা শুক্রবার এসে আমাদের সাথে একটু নাচ করো। এবারে এটাতেই আমি তাহলে সপ্তাহের একটা দিন এক্সট্রা যেতে পারবো, সেটাতে আমার সব দিক দিয়েই লাভ হলো, আমার নাচটাও শেখা হলো, আমার শরীরটাও ফিট থাকলো, ওই একদিন করলেও সেটা অনেক বেশি হয়। আবার সবার সাথে একটা দেখা হবে, কথা হবে, শেখাতে পারবো, সেই জায়গাগুলো একটা। এটা কিন্তু খুব মজার জায়গা আছে। এই যে ছোটবেলায় যখন সবে বাবা মার হাত ধরে নাচের স্কুলে যাওয়া হচ্ছে, সেই সময় তো বেশ বড় দিদিদের দেখে তাদের স্টেজ পারফরমেন্স দেখে তাদেরকে বেশ একটা আইডল ভেবে নেওয়া, তাদের দেখে একটা ইন্সপায়ার হওয়ার ব্যাপার ছিল। এখন নিজে ওই জায়গায় বসেছিস, বাচ্চারা ঠিক ওইভাবেই আইডল ভেবে নিচ্ছে, এই ফিলিংসটা কেমন? এটা সত্যি খুব ভালো। মানে আমি যখন চাকরিটা পেলাম এবং গিয়ে ম্যামকে জানালাম, ম্যাম সবাইকে জানালেন, সবাই এসে যে জিজ্ঞাসা করছে তুমি কি করে মানে কোন দিকে এগোলে বা কি জায়গাটায় সার্চ করে পেলে, যেখানে কলকাতায় চাকরির অবস্থা এখন খুবই আর কি শোচনীয় জায়গায়, যে কোনো ফিল্ডেই, তো সেখানে তুমি কি করে এত মানে করে পেলে এবং তারপরও তুমি কি করে রবিবার আসছো, তোমার তো 2 দিনই ছুটি, আর তো ছুটি নেই। সেই জায়গার গল্পগুলো তাদেরকে বলতেও খুব ভালো লাগে এবং তারা তাতে ইন্সপায়ার হচ্ছে, আরো বেশি সবাই খাটছে, সেটা দেখেও আমার খুব ভালো লাগে। ইন্সপায়ার কিন্তু আমরাও হচ্ছি এবং দর্শকদের কাছেও অনুরোধ থাকবে, ইন্সপায়ার হওয়াটা দরকার। একজন যদি তার কর্পোরেট লাইফের ক্লান্তিটাকে সামলে উঠে, যেখানে এতখানি ফিজিক্যালি এফোর্ট দিতে হয়, সেরকম একটা প্যাশনকে, একটা পিওর ক্লাসিক্যাল ফর্মকে বাঁচিয়ে রাখতে পারেন তার চর্চার মধ্যে,
তাহলে কিন্তু আমরাও পারি অনেক কিছু। তো এই এপিসোডটা যে শুধুমাত্র আড্ডা গল্প এমনটা নয়, শুরুতেই বলেছিলাম এপিসোডটা প্রচণ্ড ইন্সপিরেশনাল হতে চলেছে, আর সেটা এতক্ষণ তার প্রমাণ দিয়েই দিয়েছে। শেষের দিকে এসে গেছে আমাদের এপিসোড, যদিও খুবই বেশ আড্ডাটা জমে উঠেছে, আর বাঙালির আড্ডা এমনিও জমে ওঠে সহজেই, আড্ডাবাজ জাতি। তো এই আড্ডা শেষ করতে ইচ্ছা করবে না, কিন্তু দুঃখজনকভাবে তো এপিসোডের সময়টা ধরা বাঁধা, এপিসোড শেষ করতেই হবে। তবে তার আগে আমি ছোট্ট দুটো প্রশ্ন করব। ভরতনাট্যমকে কি বেছে নেওয়ার পার্টিকুলার কোনো কারণ ছিল, নাকি ওইটাই প্রথম থেকে চর্চা না, হয়েছে? বেছে নেওয়ার পার্টিকুলার কোনো কারণ নেই। আমার মা চেয়েছিলেন, বাবা চেয়েছিলেন যে আমি যেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মের কিছু শিখি। এবারে আমার বাড়ির কাছাকাছির মধ্যে ভরতনাট্যমের টিচার বেশি ছিলেন, তার মধ্যে একজন খুবই জনপ্রিয় ছিলেন, তাই জন্য তার কাছেই ভর্তি হওয়া। তো ওরকম করে কোনো পার্টিকুলার কারণ নেই, তবে এটাই আর কি, মা চেয়েছিলেন যে আমি যেন ইন্ডিয়ান কালচারের মধ্যে থাকি। আচ্ছা, বেশ অনেক দিন তো স্টেজ পারফরমেন্স হচ্ছে, নাচে বেশ দক্ষ, হ্যাঁ। এবং পিওর ক্লাসিক্যালের আর্টিস্ট যখন, তখন তার এক্সপ্রেশনের দক্ষতাটা নিয়েও আলাদা করে কিছু বলতে হবে না, এবং অবশ্যই বেশ সুন্দরী একজন মানুষ। তো আমরা কি স্ক্রিনেও পরবর্তীকালে দেখতে পাবো, এরকম কিছু প্ল্যান আছে? দেখতে পারেন হয়তো। এখন তো সেরকমভাবে বলা যায় না যে কখন কি সুযোগ আসে। তো এমনিতে আমরা যেরকম বাইরে পারফরমেন্স করতে প্রচুর যাই, এবং এছাড়াও বিভিন্ন ধরনের স্কলারশিপস থাকে, সেগুলো অনেক স্ক্রিনে মানে টিভিতে আর কি, যেরকম ডিডি বাংলায় আমরা জানি দূরদর্শন, সেখানে বিভিন্ন পারফরমেন্স দেখানো হয়। তো হতে পারে। তার মানে কিন্তু উত্তরটা ডিপ্লোম্যাটিক্যালি দিলেও এই হিন্টটা আমরা পেয়ে গেলাম যে আসছে কিছু একটা। বেশ, আমরা অনেক আশা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করব। আর আজকে এত সুন্দর একটা এপিসোড, এত ব্যস্ত জীবনের মধ্যে থেকে, এত চাপের শিডিউলের মধ্যে থেকে আমাদের জন্য এতখানি সময় বার করে দিয়েছে সততা, সেজন্য ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। আর আপনাদেরকেও ধন্যবাদ আগ্রহ নিয়ে, ইন্টারেস্ট নিয়ে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তবে এপিসোডের শেষে আবারও সেই কথাটাই বলবো যে নিজের যেটা ভালো লাগার কাজ, নিজের যেটা ভালোবাসার বিষয়, সেটাকে কিন্তু অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়েও বাঁচিয়ে রাখা যায়, সেটাকে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও চর্চায় রাখা যায়। কারণ দিনের শেষে আমাদের কর্মজীবনের গ্লানি, আমাদের এই ইঁদুর দৌড়ের ব্যস্ততা, সব কিছু থেকে একটুখানি রিলিফ দিতে পারে এই ভালো লাগার কাজগুলোই। তাই সবাই নিজের ভালো লাগার কাজ, নিজের ভালোবাসার কাজ, তার চর্চা বজায় রাখুন। খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।